সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। অপমান আর লজ্জায় নিমজ্জিত পুরো ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 15 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর এমন একটি সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আসতে বাধ্য হয়েছে ইসরায়েল, যাদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েই যুদ্ধ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অবশেষে এই চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা। এই অনুমোদনের ফলে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় শুরু হতে আর কোনো বাধা নেই। পূর্ণ মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদন পাবে এটা নিশ্চিত ছিল, কারণ প্রতিরোধ যোদ্ধাদের নতুন উদ্যমে শুরু হওয়া হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, যুদ্ধে ক্লান্ত ইহুদিবাদী সেনাদের অনীহা ও যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার হুমকি এবং বৈশ্বিক চাপে চুক্তি মানতে বাধ্য হয় ইসরায়েল। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, 6 ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর শনিবার সকালে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভার কিছু কট্টরপন্থী নেতা এই চুক্তির তীব্র বিরোধিতা করেন। তারপরও নেতানিয়াহুর জোট সরকারের 24 জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেন। অন্যদিকে 8 জন এর বিরোধিতা করেন। এর আগে শুক্রবার বিকালে এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। মন্ত্রিসভার ভোটাভুটিতে এই চুক্তি অনুমোদন পেলে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, 73% ইসরায়েলি এই চুক্তিকে সমর্থন করেছেন, বিরোধিতা করেছেন মাত্র 19%। বিরোধী দলগুলোর 91% সমর্থক চুক্তির পক্ষে। সরকারি জোটের সমর্থকদের মধ্যে চুক্তির পক্ষে মত দিয়েছেন 52%। ইসরায়েলের মিডিয়া আউটলেটগুলো শুক্রবার সেনাবাহিনীর ক্লান্তির কথা উল্লেখ করে জানিয়েছে, যুদ্ধবিরতিতে আসতে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের ওপর চাপ ছিল। ইসরায়েলি বিশ্লেষকরা বলেছেন, সেনাবাহিনীর বিশ্রামের পাশাপাশি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার নিরিখে এই যুদ্ধবিরতি আবশ্যক ছিল। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন সামরিক বিষয়ক বিশেষজ্ঞ শুক্রবার বলেছেন, শেষ দিকে একটি রিজার্ভ বাহিনীকে গাজায় মোতায়েনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। সম্ভবত সেনারা যেতে রাজি হননি। ওই বিশ্লেষক বলেন, এই ঝুঁকিপূর্ণ সময়ে গাজা থেকে শিক্ষা নিয়ে পশ্চিম তীর ও উত্তর ফ্রন্টের বিষয়ে সতর্কতা অবলম্বন প্রয়োজন। তিনি পরিষ্কার করেন, পরিকল্পনাহীন এই যুদ্ধে সেনাবাহিনী খুবই ক্লান্ত, তাদের দীর্ঘ সময় বিশ্রামে পাঠানো প্রয়োজন। একই সঙ্গে স্থল যুদ্ধের বিপর্যয় এড়াতে পর্যাপ্ত প্রশিক্ষণও প্রয়োজন। এর আগে ইসরায়েলি মিডিয়াগুলো খবর দিয়েছিল, তীব্র প্রতিরোধের মুখে বিপর্যস্ত শত শত সেনা কর্মকর্তা বাহিনী ছেড়ে দিচ্ছেন, ফলে জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার শুক্রবার স্বীকার করেছেন, ইসরায়েল গাজা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। তবে তিনি তথ্য উপাত্ত ছাড়াই বলেছেন, হামাসের বিরুদ্ধে শক্ত আঘাত হানতে পেরেছেন তারা। সমালোচকরা বলে আসছেন, বেসামরিক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যাকে ইসরায়েলি বাহিনী বারবার হামাসের বিরুদ্ধে আঘাত হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলের চ্যানেল 12কে সার বলেন, মাসের পর মাস ধরে আমরা একজন বন্দীকেও জীবিত ফিরিয়ে আনতে পারিনি। এজন্য সরকার হিসেবে আমাদের দায় সবচেয়ে বেশি। গাজায় সামরিক অভিযানের সময় ইসরায়েলের ঘোষিত লক্ষ্যগুলো ছিল হামাসকে ধ্বংস করা, বন্দীদের ফিরিয়ে আনা এবং নিশ্চিত করা যে গাজা ভবিষ্যতে আর হুমকির কারণ হবে না। পরে যুদ্ধ বিস্তৃত হলে এর সঙ্গে আরও 2টি লক্ষ্য যুক্ত করা হয়, উত্তর ইসরায়েলের বাসিন্দা ও বসতি স্থাপনকারীদের বাড়িঘরে ফিরিয়ে আনা এবং অধিকৃত পশ্চিম তীরে নিজেদের নিরাপত্তা বৃদ্ধি করা। কিন্তু কোনো লক্ষ্য অর্জন ছাড়াই গাজা থেকে সেনাদের ফিরিয়ে নিতে হচ্ছে ইসরায়েলকে। আনাদোলু জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক সব ইসরায়েলি জীবিত বন্দী মুক্তি পাওয়ার পাশাপাশি মৃত বন্দীদের লাশ হস্তান্তর করা হবে। এর বিনিময়ে ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। চুক্তি বাস্তবায়নের প্রথম দিন থেকে এই বিনিময় শুরু হবে। যুদ্ধবিরতির প্রথম ধাপ 6 সপ্তাহ স্থায়ী হবে। এ সময় উভয় পক্ষ হামলা পাল্টা হামলা বন্ধ রেখে সীমিত পরিসরে বন্দী বিনিময় করবে। প্রথম ধাপে গাজার জনবসতিপূর্ণ সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন। গাজায় পৌঁছানো হবে মানবিক সাহায্য। এই ধাপে নারী, শিশু ও 50 বেসামরিক নাগরিক সহ 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে 1977 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। প্রথম দিনই 95 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। হামাস প্রথম দিন 3 জন ইসরায়েলি বেসামরিক নাগরিককে এবং সপ্তম দিনে আরও 4 জনকে মুক্তি দেবে।
এরপর প্রতি 7 দিনে 3 জন করে ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে, যার মধ্যে প্রথমে নারীরা মুক্তি পাবেন। এর বিনিময়ে মুক্তির সম্ভাব্য তালিকায় প্রায় 1000 এমন ফিলিস্তিনি রয়েছেন যারা 2023 সালের 7 অক্টোবরের পর আটক হন। বন্দি বিনিময় চলার মধ্যেই গাজার জনবসতিগুলো থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া হবে, তবে গাজা সীমান্তের 700 মিটারের মধ্যেই তারা থাকবেন। গাজা ভূখণ্ডের মাঝ দিয়ে যাওয়া নেতজারিম করিডোর থেকেও পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। এ সময় গাজায় প্রতিদিন 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। ইসরায়েল আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজা ত্যাগ করার অনুমতি দেবে এবং প্রথম ধাপ শুরুর 7 দিন পর মিশরের সঙ্গে রাফা ক্রসিং খুলে দেওয়া হবে। মিশর ও গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকেও পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে, আর চুক্তি কার্যকর হওয়ার 50তম দিনের মধ্যে সেখান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে। এই ধাপে গাজা উপত্যকায় দিনে 10 ঘণ্টা এবং বন্দি বিনিময়ের দিনগুলোতে 12 ঘণ্টা সামরিক ও নজরদারি উভয় ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে। প্রথম ধাপের শর্তগুলো পূরণ হলে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হবে। এই ধাপও 6 সপ্তাহ স্থায়ী হবে। দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপের 16তম দিনের মধ্যে শুরু হবে। সেখানে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এই ধাপে যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়া হবে। হামাস যদি নিশ্চিত হয় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য সব শর্ত পূরণ হয়েছে, তাহলে তাদের হাতে আটক বাকি ইসরায়েলিদের তারা মুক্তি দেবেন, যাদের বেশিরভাগই সেনা সদস্য। অন্যদিকে ইসরায়েলও তাদের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে। ইসরায়েলের প্রত্যেক মহিলা সেনার মুক্তির বিনিময়ে ইসরায়েল 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এই 50 জনের মধ্যে 30 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং অপর 20 জন সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত। দ্বিতীয় ধাপের শর্ত পূরণ হলে তৃতীয় ধাপে মৃত বন্দীদের দেহ হস্তান্তর করা হবে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের হাতে যেসব ইসরায়েলি বন্দী ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে মারা গেছেন। কয়েকজন বন্দীকে খোদ ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। তাদের মরদেহ ফেরত নেবে ইসরায়েল। সেই সঙ্গে আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজায় 3 থেকে 5 বছরের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। এর মধ্যে বাসস্থান নির্মাণ, নগর সুযোগ সুবিধা প্রতিষ্ঠা, বেসামরিক অবকাঠামো এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অন্যতম। মিশর, কাতার, জাতিসংঘ সহ কয়েকটি দেশ ও সংস্থার তত্ত্বাবধানে এসব কাজ শুরু হবে। এই ধাপে সীমান্ত ক্রসিংগুলো পুনরায় খুলে দেওয়া হবে এবং মানুষ ও পণ্য পরিবহন স্বাভাবিক হবে। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ আন্দোলনের সিনিয়র নেতা আব্দুস সালাম আল হুথি বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ভয়াবহ ব্যর্থতার স্বাদ নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে হয়েছে। এই চুক্তিকে তিনি প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের ফলশ্রুতি হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে হামাসের রাজনৈতিক পরিপক্কতা, সামরিক দৃঢ়তা এবং আত্মত্যাগের অনন্য নজির সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে তাদের উপর হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আনসার আল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, তার বাহিনী ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। যদি তা লঙ্ঘিত হয় তবে তাদের হামলা অব্যাহত থাকবে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছেন হুথিরা। এ সময় হামলার কারণে অনেকটা পঙ্গুত্ব বরণ করেছে ইসরায়েলি অর্থনীতি। দীর্ঘদিন ধরে হুথিরা বলে আসছেন, ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করলে তারাও তাদের হামলা বন্ধ করবে। আল মায়াদিনের খবরে বলা হয়, যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে ইসরায়েল শেষ মুহূর্তে যে হামলা চালাচ্ছে তার জবাবে আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী শুক্রবার তেল আবিবে 2 দফা হামলা চালিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলি আগ্রাসনে অর্ধলক্ষাধিক মানুষের শাহাদাতের পরও গাজা আত্মসমর্পণ করেনি, এর জনগণ জালিমের কাছে মাথা নত করেনি। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন আমাদেরকে যুদ্ধবিরতির প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করতে হবে এবং গাজার ক্ষত নিরাময়ে পর্যাপ্ত সহায়তা দিতে হবে। এরদোয়ান বলেন, আমরা ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে দিতে পারি না। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি আলোচনা শুরুর প্রয়োজনীয়তার উপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি গাজার জনগণের প্রতি বাধ্যবাধকতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন বিশ্বকে গাজার জনগণের প্রতি তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে। ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে বিজয় লাভের জন্য হামাসকে অভিনন্দন জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়ার সঙ্গে টেলিফোন আলাপে আরাকচি
ইসরায়েলের বিরুদ্ধে কিংবদন্তি তুল্য দৃঢ়তা দেখানোর জন্য ফিলিস্তিনি জনগণের ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ ইসরায়েলকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে এবং বন্দী মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে তেল আবিব। ফোনালাপে হামাস নেতা গাজার সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই প্রতিরোধ যোদ্ধাদের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য ইরানের নেতৃত্ব, সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান খলিল আল হাইয়া। তিনি বলেন, ইরানের এই সমর্থন ইসরায়েলের বিরুদ্ধে বিরাট বিজয় অর্জনে ফলপ্রসূ ভূমিকা রেখেছে। আল জাজিরা জানিয়েছে, শেষ মুহূর্তে গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণা আসার পর বুধবার রাত থেকে এ পর্যন্ত প্রায় ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউনিসেফ বলেছে, গাজায় ইসরায়েলের ১৫ মাসের যুদ্ধে প্রতিদিন প্রায় ৩৫টি শিশু নিহত হন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত ৪৬,৮৭৬ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। সেই ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের নেতৃত্বাধীন হামলায় অন্তত ১,১৩৯ জন নিহত হয়েছিলেন। ইসরায়েল থেকে ২০০ জনেরও বেশি মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিলেন হামাসের যোদ্ধারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে ২০ বছর মেয়াদী একটি ব্যাপক ভিত্তিক যৌথ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন। ৪৭ ধারা বিশিষ্ট চুক্তিটি শুক্রবার প্রেসিডেন্ট পেজিশকিয়ানের মস্কো সফরে স্বাক্ষরিত হয়। ক্রেমলিন প্রাসাদে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরের পর দুই প্রেসিডেন্ট বলেছেন, কৌশলগত অংশীদারিত্ব চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে। এই চুক্তির মাধ্যমে একটি নতুন দলিলের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আকাঙ্ক্ষা ব্যক্ত করল ইরান ও রাশিয়া। কর্মকর্তারা বলছেন, যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের বিস্তার ঘটেছিল, তাতে এর আগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। এ কারণে নতুন চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে বিশ্বের উপর মার্কিন আধিপত্য বিস্তারের বিরোধিতার ক্ষেত্রে তেহরান ও মস্কো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। দুই দেশে এমন একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চায়, যেখানে বিশ্বের সব দেশ সমান মর্যাদার অধিকারী হবে। ইরান ও রাশিয়ার কূটনৈতিক সূত্রগুলোর বরাতে ইরনা জানিয়েছে, কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে রাজনৈতিক সম্পর্ক সহ দ্বিপক্ষীয় সহযোগিতার সবগুলো দিক অন্তর্ভুক্ত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।